आकाशवाणी खबर पढ़ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে আজ সৌদি আরব যাচ্ছেন। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সৌদি আরবের স্বাভাবিক আগ্রহ রয়েছে বলে প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। গতকাল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। আজ বসুন্ধরা দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। পোপ ফ্রান্সিসের প্রয়াণে দেশে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন যোগ্য ও অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা আর প্রকাশ করবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে। ভারতের সিমরনপ্রীত কৌর আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে আজ সৌদি আরব যাচ্ছেন। সেদেশের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে এই সফর। 2016 ও 2019-এর পর প্রধানমন্ত্রী তৃতীয়বার সৌদি আরব যাচ্ছেন। বাণিজ্য সহযোগিতা, শক্তি, প্রতিরক্ষা ও দুদেশের মানুষের যোগাযোগের মধ্যে দিয়ে ভারত ও সৌদি আরব এক বৃহত্তর সহযোগিতার পরিষদ তৈরি করেছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করবে। এছাড়া 2016 সালে সৌদি আরব দেশের অর্থনীতি, নাগরিকদের ক্ষমতায়ন, উদ্ভাবনী ক্ষেত্রে সৌদি আরবের বিশ্বের প্রথম সারিতে উঠে আসা এবং সুস্থায়ী ও সর্বাত্মক বৃদ্ধির যে জাতীয় নীতি ঘোষণা করে তার উপর ভিত্তি করে প্রকাশিত উচ্চাকাঙ্ক্ষী 2030-এর পরিকল্পনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন পথ খুলে দেবে। প্রধানমন্ত্রী বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারত ও সৌদি আরবের স্বাভাবিক আগ্রহ রয়েছে। সৌদি আরবে দুদিনের সরকারি সফরের প্রাক্কালে আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সৌদি আরবকে এক বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র বলে বর্ণনা করেন। 2019 সালে কৌশলগত অংশীদারিত্ব পরিষদ গঠিত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্ক তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। অর্থনৈতিক ভবিষ্যতের উপর আলোকপাত করে তিনি বলেন, শক্তি, কৃষি ও সারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও দুদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। বিশুদ্ধ হাইড্রোজেন ও প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রে সৌদি আরব ও ভারতের মধ্যে গভীরতর বাণিজ্য সংহতিকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এখন জয়পুরে। গত রাতে তিনি নতুন দিল্লি থেকে সেখানে পৌঁছন। জয়পুরে ভ্যান্স থাকবেন 3 দিন। সঙ্গে থাকবেন তার স্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্স এবং 3 সন্তান। মার্কিন প্রশাসনের পদস্থ আধিকারিকরাও মার্কিন উপরাষ্ট্রপতির সফর সঙ্গী হয়েছেন। জয়পুরে জেডি ভ্যান্সের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আজ সকালে তিনি ঐতিহাসিক আমের দুর্গ পরিদর্শন করবেন। বিকেলে তিনি ভারত মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক সম্মেলনেও যোগ দেবেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সন্ধ্যায় সস্ত্রী ভান্সের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন শ্রী মোদী। উল্লেখ্য, মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের এই প্রথম ভারত সফর। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনার সুযোগ তৈরি করে দেবে এই সফর। ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে কয়েকশো কোটি ডলার অনুদান বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ওই বিশ্ববিদ্যালয়ে ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বিশ্ববন্দিত হার্ভার্ডের কয়েকটি দাবি সম্বলিত যে নির্দেশিকা পাঠায় তা সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খারিজ করে দেন। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার এক চিঠিতে বিশ্ববিদ্যালয়কে জানিয়েছেন, এর পরিণাম সুদূর প্রসারী হতে পারে। অনুদান বন্ধ করে দেওয়ার ফলে ক্যান্সার, অ্যালজাইমার ও পার্কিনসনের মতো রোগের গবেষণার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ভারত সরকার পোপ ফ্রান্সিসের প্রয়াণে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে। আজ ও আগামীকাল পালিত হবে 2 দিনের শোক। এছাড়া পোপের শেষকৃত্যের দিন ও রাষ্ট্রীয় শোকও পালন করা হবে। রাষ্ট্রীয় শোকের দিনগুলিতে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সব রকমের সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। আগেই জানানো হয়েছে, দীর্ঘ রোগভোগের পর পোপ ফ্রান্সিস গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 88 বছর। 2013 সালে ষোড়শ বেনেডিক্টের অবসর গ্রহণের পর পোপ ফ্রান্সিস দায়িত্বভার গ্রহণ করেন। এরই মধ্যে শোক জ্ঞাপন ও প্রার্থনার জন্য শুরু হয়েছে 9 দিনের শোক নভেন্ডালস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এবং www.newsonair.com ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শোনা যাবে। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ বসুন্ধরা দিবস। পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্বজুড়ে দিনটি পালিত হচ্ছে। এবছরের থিম আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, অর্থাৎ আমাদের গ্রহ আমাদের শক্তি। দিনটি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ সহ পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির NASC কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। পরিবেশ রক্ষায় বাঁশের সম্ভাবনা এবং অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করতে উপায় উদ্ভাবন নিয়ে সম্মেলনে আলোচনা হবে। পরিবেশ ও সুস্থায়ী উন্নয়নে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী টাস্কফোর্সের চেয়ারম্যান পাশা প্যাটেল বলেছেন, লাটুরের ফোনেক্স ফাউন্ডেশন সংস্থা ও ইন্ডিয়ান চেম্বার অব ফুড অ্যান্ড এগ্রিকালচারের যৌথ সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 1200-রও বেশি প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেওয়ার কথা। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি JPC আজ বৈঠকে বসতে চলেছে। প্রথম অধিবেশনে থাকবে সুপ্রিম কোর্টের ভূতপূর্ব বিচারপতি হেমন্ত গুপ্তার সঙ্গে আলোচনা পর্ব। এরপর জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি SN ঝার সঙ্গে সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে 21তম আইন কমিশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি BS চৌহান উপস্থিত থাকবেন। তৃতীয় তথা শেষ অধিবেশনে রাজ্যসভার সাংসদ ও প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠকে যোগ দেবেন JPCর সদস্যরা। মধ্যপ্রদেশে একটি পথ দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। রায়সেন জেলার ভোপাল জব্বলপুর সড়কে গতকাল বিয়েবাড়ি ফেরত দ্রুতগতির একটি জিপ কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে 10 ফুট গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয় জিপে থাকা 6 যাত্রীর। বর ও কনে সহ গুরুতর আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ সুপার পঙ্কজ কুমার পাণ্ডে জানিয়েছেন, মৃতদের মধ্যে 2 মহিলা ও 1 কন্যা শিশু রয়েছে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়াতেই এই বিপত্তি। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, যোগ্য ও অযোগ্য শিক্ষকদের তালিকা আর প্রকাশ করবে না স্কুল সার্ভিস কমিশন। রাজ্য সরকার এরপর সরাসরি সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, চাকরিহারাদের সঙ্গে আগে বৈঠকে জানানো হয়েছিল আইনি পরামর্শ পেলে তালিকা প্রকাশ করা হবে। SSC এ ব্যাপারে ইতিবাচক পরামর্শ পায়নি, সেই কারণেই তালিকা প্রকাশ করা হবে না। তাছাড়া সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয়নি বলেও তার বক্তব্য। এদিকে তালিকা প্রকাশের দাবিতে SSC ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভ অবস্থানের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার গতকাল গভীর রাতে এক বিজ্ঞপ্তি জারি করে জানান, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবেন। এর আগে SSC আর তালিকা প্রকাশ করবে না বলে জানিয়েছে বলে আমাদের খবরে প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। অন্যদিকে তালিকা প্রকাশ না হওয়ায় গত সন্ধ্যা থেকে SSC ভবন ঘেরাও করে ধর্ণা বিক্ষোভ শুরু করেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তা এখনও চলছে। যতক্ষণ না তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ সেখান থেকে সরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। একটি প্রতিবেদন। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে রাত যত গড়ায় ততই আন্দোলনের তীব্রতা বাড়ে। এখনো SSC ভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এখনো দপ্তরের ভিতরেই রয়েছেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য আধিকারিকরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনেও রাতভর অবস্থান চলে। মাঝরাতে একবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। খোলা আকাশের নিচে রাস্তায় প্লাস্টিক বিছিয়ে বা খবরের কাগজ পেতে শুয়ে থাকেন অনেকে। অনুরোধ করা হলেও পুলিশ বায়ো টয়লেটের ব্যবস্থা করেনি বলে তাদের অভিযোগ। তাদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করেছিল কিছু সংগঠন। সকাল থেকেই SSC ভবন চত্বরে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিকে তালিকা প্রকাশ করা না হলে এখান থেকে তারা উঠবেন না বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে তারা আলোচনা চালাচ্ছেন। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভারতের সিমরনপ্রীত কৌর ব্রার ISSF বিশ্বকাপ শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন। পেরুর লিমায় আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত এই বিশ্বকাপে এটি তার প্রথম সিনিয়র আন্তর্জাতিক পদক। ইডেনে গত সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স 39 রানে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 199 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 8 উইকেটে 159 রানের নাইট রাইডার্সের ইনিংস শেষ হয়ে যায়। আমাদের ক্রীড়া প্রতিনিধির প্রতিবেদন। ক্রমশই IPL এর প্লে অফে ওঠার রাস্তা ধূসর হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। গতকাল গুজরাট টাইটান্সের কাছে হারের পর সেই দেয়াল লিখন এখন অনেকটাই স্পষ্ট। 8 ম্যাচের মধ্যে 5টি ম্যাচে হেরে পয়েন্ট তালিকার 7ম স্থানে আছে KKR। এই পরিস্থিতিতে ইডেনে আগামী শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ সহ বাকি 6 ম্যাচের মধ্যে 5টি জিতলেই প্লে অফের রাস্তা সুগম হয়ে যাবে KKR এর সামনে। সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ঘরের মাঠ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী KKR এর সমর্থকরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন। ভারত সফররত মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্সের আজ জয়পুরে বিভিন্ন কর্মসূচি রয়েছে। আজ বসুন্ধরা দিবস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির এনএসসি কমপ্লেক্সে সেভ আর্থ বা বসুন্ধরা বাঁচাও সম্মেলনের উদ্বোধন করবেন। খবর শেষ হল। এর পরের খবর বেলা 10টা 10 মিনিটে।